ঊনকোটি জেলা গ্রন্থাগারের ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যায় পালিত হল ত্রিপুরার রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের ১৬২তম জন্মবার্ষিকী। ১৮৬২ সালের ২৫শে সেপ্টেম্বর মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর জন্মগ্রহণ করেছিলেন। এবছর ২০২৪ ইংরেজিতে ১৬২তম জন্মদিন উদযাপিত হল। বীরচন্দ্র মাণিক্যকে পাইওনিয়ার অফ লাইব্রেরি মুভমেন্ট বলা হয়। তিনি আগরতলা বীরচন্দ্র লাইব্রেরির প্রতিষ্ঠাতা ছিলেন এবং রাজ পরিবারের লাইব্রেরিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছিলেন। বিদ্যানুরাগী, গুণী এবং বহু ভাষায় পারদর্শী এই মহান রাজার জন্মদিনে আজ তাকে স্মরণ করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা গ্রন্থাগারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা গ্রন্থাগারের প্রধান লাইব্রেরিয়ান শ্রীযুক্ত অরুণাংশু দাস। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষিকা শান্তশ্রী মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক রঞ্জন পাল। আলোচকরা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তো এই যে বীরচন্দ্র মাণিক্যকে আমরা এখানে বলা হচ্ছে যে পায়োনিয়ার অফ লাইব্রেরি মুভমেন্ট ইন ত্রিপুরা রাজ্যের যে গ্রন্থাগারের পথিক, আমরা রামমোহনকে কি বলি? রামমোহন হচ্ছে ত্রিপুরার ভারতবর্ষে ভারত পথিক রামমোহন বলি, হ্যাঁ, ভারতের সমাজ সংস্কারক। এরকম বীরচন্দ্র মাণিক্য হচ্ছে ত্রিপুরারও পায়োনিয়ার, তারও পথিক। কিরকম পথিক? আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে আমরা রামমোহনের তুলনা করতে পারি। রামমোহন কি করেছিলেন? সমাজ সংস্কার করেছিলেন, তিনি সতীদাহ প্রথার উচ্ছেদ করেছিলেন। বীরচন্দ্র মাণিক্যের জন্য আমাদের ত্রিপুরা থেকে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছিল। আরেকটা জিনিস ছিল ত্রিপুরায়, সেটা হচ্ছে কৃতদাস প্রথা। এবং ত্রিপুরার রাজারা কি করতো? পার্শ্ববর্তী যে রাজ্য আমাদের আসাম থেকে অথবা কুমিল্লা যে সমস্ত জায়গা ত্রিপুরার সঙ্গে ছিল, সেখান থেকে তারা কৃতদাস কিনে নিয়ে আসতো, এনে তাদেরকে দিয়ে তারা কাজ করাতো এবং অমানসিক পরিশ্রম করাতো। তখন এবং এদের কাছ থেকে রাজভবনে যারা ইউনুস হিসাবে কাজ করতো, এই কৃতদাসদের থেকেই তারা নিযুক্ত করতো। তখন বীরচন্দ্র মাণিক্য বললেন যে না, এটা হতে পারে না, এই কৃতদাস প্রথা আমাদের উচ্ছেদ করতে হবে। এবং এই মানুষ কেনা বেচা করার বিষয়টাকে বীরচন্দ্র মাণিক্যই কিন্তু প্রথম এই দাস প্রথাটাকে উচ্ছেদ করলেন। তাহলে এখানে আমরা দেখি যে এই যে রামমোহনের সঙ্গে আমরা বীরচন্দ্র মাণিক্যের একটা তুলনা করতে পারি, কৃতদাস প্রথার উচ্ছেদ এবং সতীদাহ প্রথার উচ্ছেদ। তাছাড়া আমরা বীরচন্দ্র মাণিক্যের যে একটা কত মডার্ন আধুনিক তার চিন্তা ভাবনা ছিল। তখন আমাদের ত্রিপুরায় যে পাহাড়ি আদালত বলা হতো, পাহাড়িরা কি করতো? বিচার করতো। বীরচন্দ্র মাণিক্য বললো এটা হবে না, পাহাড়ি কোনো নেতা বিচার করতে পারবে না, এটা তিনি তুলে দিলেন পারে না। দেওয়ানি এবং ফৌজদারি ব্যবস্থা তিনি আমূল সংস্কার করে ফেললেন। করে তিনি ত্রিপুরা রাজ্যে আদালত স্থাপন করলেন। দেওয়ানি ফৌজদারি বিচারের জন্য তিনি একটা আপিল আদালত তৈরি করলেন এবং সেখানে তিনি 2জন বিচারপতি নিয়োগ করলেন, এই বীরচন্দ্র মাণিক্য। এবং তখন ইংল্যান্ডের অনুকরণেই তিনি এই আদালতটা তৈরি করলেন। এবং সেই সময় তিনি এই যে আমরা যে জায়গা জমি কিনি, দলিল যে রেজিস্ট্রি করা, সেই রেজিস্ট্রি করার ব্যবস্থা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরা রাজ্যে চালু করলেন। এবং তিনি স্টাম্পের ব্যবস্থা, আবেগারি ব্যবস্থা, যেইগুলির সুফল আমরা এখন দেখছি, সেই আর এই যে বীরচন্দ্র মাণিক্য, তিনি শুধুমাত্র যে আইন ব্যবস্থার করলেন বা সমাজ সংস্কার করলেন সেরকম না, তিনি কিন্তু একজন কবি ছিলেন। হ্যাঁ, এত সুরস্রষ্টা বলা হতো তাকে, গান গাইতে পারতেন। তিনি ব্রজবল্লী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেছেন, গীতিকাব্য রচনা করেছেন, নিজে গান করতেন, সুর দিতেন বীরচন্দ্র মাণিক্য। এবং তিনি ছিলেন, প্রচার করতেন না। তিনি এত ভালো কবিতা লিখতেন, কাব্যগ্রন্থ লিখেছেন, কিন্তু কোনো সময় তার লেখা বইটই নিয়ে বিদগ্ধ যে জন, যে আমাকে প্রশংসাপত্র দাও, আমার নাম সমস্ত ভারতবর্ষে ছড়া, এই কাজটা তিনি কখনো করতেন না। খুব প্রচার বিমুখ তিনি একজন মানুষ ছিলেন। আর কিরকম বীরচন্দ্র মাণিক্য ছিলেন? একজন ভালো চিত্রকর ছিলেন। তার যে রাজসভা ছিল সেই সময়, সেখানে ফ্রান্সের চিত্রকর তার রাজসভায় ছিল এবং তার আঁকা ছবি আমেরিকার এবং ফ্রান্সের যে শিল্প প্রদর্শনী হতো, সেখানে বীরচন্দ্রের আঁকা ছবি সেখানে প্রদর্শিত হতো। এবং বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন রাজর্ষি উপন্যাস লিখেছিলেন, সেই রাজর্ষি উপন্যাসের যে বিভিন্ন তথ্যগুলি, ঐতিহাসিক তথ্যগুলি তিনি কার কাছ থেকে নিয়েছিলেন? বীরচন্দ্র মাণিক্যের কাছ থেকে নিয়েছিলেন।